স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। একই দলে সাকিব আল হাসান আর মেহেদী মিরাজ দেশ সেরা দুই অলরাউন্ডার একসঙ্গে মাঠে নামবেন পিএসএল এ। লাহোর কালান্দার্সের জার্সিতে খেলার জন্য মিরাজ বিসিবি থেকে এনওসি পেয়েছেন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মিরপুরের হোম অফ ক্রিকেটের ড্রেসিং রুম থেকে মেহেদী হাসান মিরাজ নতুন একটা মিশনে। মেহেদী হাসান মিরাজ এবারের ইউএর বিপক্ষে যে সিরিজ কিংবা পাকিস্তানের বিপক্ষে যে টি-20 সিরিজটা সেই দলে জায়গা পাননি, তারপরও নতুন মিশনে পাকিস্তানেই যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। কি কারণে একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই শুনে। ঠিক এই মুহূর্তে একটা এনওসির আবেদন বিসিবিতে জমা দিয়ে মেহেদী হাসান মিরাজ ইনডোর মাঠে প্র্যাকটিস করতে যাচ্ছেন। আপনাদের একটু দেখাতে চাই মেহেদী হাসান মিরাজের হাতে এই মুহূর্তে সাদা বল, এবং সেই সাদা বলটাই আসলে প্র্যাকটিস করতে করতে বা হাতে নিয়ে খেলতে খেলতে তিনি আসলে ইনডোরের দিকে যাচ্ছেন। যেটা বলছিলাম, পিএসএল এ সাকিব আল হাসানের দলে খেলার জন্যই লাহোর কালান্দার্সের হয়ে মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি নিচ্ছেন। গুরুত্বপূর্ণ প্লে অফের ম্যাচে লাহোর কালান্দার্স মেহেদী হাসান মিরাজকে প্রস্তাব দিয়েছে খেলার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তিনি পাকিস্তানের পথে রওনা হবেন। দুই অলরাউন্ডার, দেশের সেরা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ একই দলের হয়ে পিএসএল এ খেলবেন। প্রতিদিনের মতো মেহেদী হাসান মিরাজ আজও ইনডোরে প্র্যাকটিসে এসেছেন। সবাই যখন লাল বলে প্রস্তুতি নিচ্ছেন, তখন একটু আলাদা করে পিএসএল এর জন্য প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ আসলে কেন পিএসএল এর লাহোর কালান্দার্সে এই মুহূর্তে খেলতে যাচ্ছেন প্লে অফের ম্যাচে, কারণটা একটাই, সিকান্দার রাজা যিনি কিনা আসলে লাহোর কালান্দার্সে খেলছেন সেই অলরাউন্ডার, তিনি আসলে তার ন্যাশনাল ডিউটির কারণে ইংল্যান্ডে 4 দিনের একটা টেস্ট ম্যাচ আছে, সেই টেস্ট ম্যাচ খেলার জন্য আসলে তিনি চলে যাবেন। সেই জায়গাটায় আসলে লাহোর কালান্দার্স মেহেদী হাসান মিরাজকে ডেকেছে। মেহেদী হাসান মিরাজ তার নিজের সেকেন্ড ফ্র্যাঞ্চাইজি লিগটা খেলতে যাচ্ছেন। এর আগে তিনি সিপিএল এ ডাক পেয়েছিলেন, দলের সঙ্গে ছিলেন, কিন্তু কোনো ম্যাচ কিন্তু খেলতে পারেননি। মিরাজের জন্য কিন্তু এটা অভিষেক হতে যাচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে, যদি তিনি আসলে ম্যাচ খেলেন। যখন তিনি আসলে পাকিস্তানে যাচ্ছেন, ঠিক সেই সময়টায় বাংলাদেশ দল হয়তোবা সব কিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে যাচ্ছে, যেই দলটাই মেহেদী হাসান মিরাজের আসলে জায়গা হয়নি। নির্বাচকরা তার উপর আস্থা রাখতে পারেননি, স্কোয়াডে রাখেননি। মিরাজ আসলে হয়তোবা একটা চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাচ্ছেন। সেখানে যদি ভালো পারফর্ম করতে পারেন, নির্বাচকদের চোখে আঙুল দিয়ে আসলে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ থাকছে যে তিনি টি-20তেও আসলে কতটা ভালো খেলেন। অলরাউন্ডার হিসেবে ব্যাটে অথবা বলে যে কোনো সময় যে কোনো দলকে আসলে কিন্তু তিনি ভালো একটা সার্ভিস দিতে পারেন, যেটা সবশেষ বিপিএলে মেহেদী হাসান মিরাজ করেছিলেন। 355 রান করেছিলেন 14টা ম্যাচে খুলনার হয়ে এবং 13টা উইকেট নিয়েছিলেন, টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। তারপরও আসলে তাকে এবারের টি-20 স্কোয়াডে রাখা হয়নি। মিরাজের জন্য নিঃসন্দেহে এই পিএসএল এর ডাক পাওয়াটা একটা বার্তা। সেই বার্তাটাকে আরও জোরালো করতে পারেন মিরাজ নিজেই, যদি ভালো পারফর্ম করতে পারেন। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান দেশসেরা দুই অলরাউন্ডারের ম্যাচ দেখার জন্য নিঃসন্দেহে তাদের ভক্তরা অপেক্ষায় থাকবেন। নাহিয়ান বিন জসিম, ৭১। মেহেদী হাসান মিরাজকে ন্যাশনাল টিম তাদের টি-20 মিশনের জন্য ভাবে না, কিন্তু সুদূর পাকিস্তানের সুপার লিগে দেখে শুনে তাকেই বেছে নেয় লাহোর কালান্দার্স। মিরাজ টি-20 ম্যাটেরিয়াল নন, এমন আভাস প্রধান নির্বাচকের কথা, কিন্তু প্রশ্ন হলো নিজেকে স্ট্যাবলিশ করার সুযোগই তিনি পেয়েছেন কতটা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন। হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু দুই একজন হয়তো লেফট ওভার থাকবে। তোমার সাথে করব না ঘর, দেব না তালাকও, টি-20 ইস্যুতে মেহেদী হাসান মিরাজের সাথে বিসিবি বা নির্বাচকদের বোঝাপড়া যেন এমনই, যখন মন চায় খেলাবেন, 1-2টা ম্যাচ পর ধারাবাহিক এই সিনিয়র ক্রিকেটারকে তারপরেই ছেটে ফেলা। চলতি আরব আমিরাত এবং সামনের পাকিস্তান সফরের দলে মিরাজের ঠাঁই না হওয়া আর পিএসএল এর ডাক পাওয়া সেই প্রসঙ্গই সামনে আনছে নতুন করে। 2017-তে শুরু হওয়া টি-20 ক্যারিয়ারে মিরাজের নামটা টাইগার টি-20 দলের সাথে যুক্ত হয়েছে 29 ম্যাচে। তার মধ্যে গেল 8 বছরে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র 24 ইনিংসে। এর মধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে ন্যাশনাল টি-20 টিমে মিরাজ চলে না।
এখানেই শেষ না, 20 ওভারি ফরম্যাটে ক্যারিয়ার গ্যাপের সাথে যুক্ত হয়েছে তার ব্যাটিং পজিশন নিয়ে কাটাছেঁড়া। গোটা দলই বহুবার গবেষণার গিনিপিগ বনে গেছেন, তবে মেহেদী মিরাজকে ম্যানেজমেন্টের টেস্ট টিউবে ঢুকতে হয়েছে সম্ভবত সবচেয়ে বেশি। এই পরিসংখ্যান দেখেই ব্যাপারটা আজ করা যায়। মিরাজের সাথে গেল 8 বছরে খেলা হয়েছে কি ডেভিল গেম। 24টা ইনিংস তিনি ব্যাট করেছেন মোট 8টা পজিশনে। একটা নির্দিষ্ট জায়গায় সর্বোচ্চ 4 বার ব্যাট করতে পেরেছেন, ওপেনিংয়ে, স্ট্রাইক এন্ড আর 8-এ। এর মধ্যে আবার ফিনিশিং রোলের ওই 4 ইনিংসে তার স্ট্রাইক রেট 150 প্লাস, বাংলাদেশের প্রেক্ষিতে যেটা নিঃসন্দেহে ভালো। তার সাথে ফুল টাইম বোলিং করার ক্যালিবার তো আছেই। দলের প্রয়োজন বুঝে প্রায় সব জায়গায় হাসি মুখে ব্যাট করে গেছেন। নিজেকে মানিয়ে নেয়ার সুযোগ সেভাবে না মিললেও এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ইম্প্যাক্ট ক্রিকেটার তিনি। আরব আমিরাত আর পাকিস্তান সফরেও হতে পারতেন মিডল অর্ডারে মাঝের ওভারগুলোই ভরসার জায়গা। তেমন একটা জায়গাতেই লাহোর কালান্দার্সে ব্যাট করতেন সিকান্দার রাজা। টাইগার অলরাউন্ডার, আবার পিএসএল এর বাকি সিজনের জন্য অ্যাভেলেবেলও। তাই ওকে খেলাতে ঢাকা থেকে পাকিস্তান উড়িয়ে নিচ্ছে শাহিন শাহ আফ্রিদির দল। অন্যদিকে প্রায় 5 ওপেনার নিয়ে সাজানো দলের ওই মিডল অর্ডারই রয়ে গেছে বড় ফাঁক, যেখানে কেউ পারফর্ম করে এবার থিতু হতে পারবেন এমন আশা করছে টিম ম্যানেজমেন্ট। সেই আশা হয়তো মিরাজ নিজেও করেন, যাকে ভাবা হতো টাইগারদের ভবিষ্যৎ সাকিব আল হাসান। খালিদ জামিল, 71। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উত্তাপ ছড়িয়ে দিতে কোনো কমতি রাখছে না বাফুফে। এবার বাংলাদেশ ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টিকেটিং পার্টনার পেল ফেডারেশন। হামজা শ্রমিকদের ক্রেজে সামিল হতে যেখানে হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রবি, দ্রুতই এই তালিকায় যোগ দেবে কমপক্ষে আরও 2 কর্পোরেট প্রতিষ্ঠান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। একটা কনফারেন্স রুম, সেই রুমে মিডিয়া ব্রিফিং, তবে চোখ আটকে যায় পেছনের ডিসপ্লেতে রবির পাশে যেখানে বাফুফের লোগো। প্রশ্ন জাগে বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান, যারা কিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর, তারা হঠাৎ ফুটবলে কি করছে? হ্যাঁ, এটাই হামজা শ্রমিকদের গ্ল্যামার আর তারকা খ্যাতির ডিরেক্ট ইম্প্যাক্ট। তাদের উপস্থিতি বাংলাদেশ ফুটবলে এমন হাইপ তুলেছে যে ক্রিকেটের স্পন্সর এখন বাফুফের সাথে এক মঞ্চে। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাটিতে হামজা সমিত সোমদের খেলা। ফুটবলের এই পুনরুত্থান মনোযোগ শিফট করাচ্ছে কর্পোরেট জায়ান্টদের, যার উদাহরণ সিঙ্গাপুর ম্যাচে বাফুফের সাথে রবি আজিয়াটার পার্টনারশিপ। আসন্ন ম্যাচে ভিআইপি বক্সের একটা অংশ কিনে নিচ্ছে রবি, যেগুলোর টিকিট ক্যাম্পেইনের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। গোটা আয়োজনে অনেকে থাকলেও স্পটলাইটে ছিলেন বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। 11 মে একান্ত সাক্ষাৎকারে খেলাযোগকে জানিয়েছিলেন এই ম্যাচ দিয়ে বাফুফেকে বড় অ্যামাউন্টের রেভিনিউ এনে দিতে চান। আমরা চাবো একটি ফেস্টিভ লুক দিতে এই 10 তারিখে খেলাতে। সো মার্কেটিং পার্সপেক্টিভ থেকে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা চাই প্রথমবারের মতো একটি ফুটবল খেলায় বাংলাদেশের মাটিতে বিএফএফ উইল অ্যাকচুয়ালি আর্ন সাম মানি, যে টাকাটা আবার ফুটবলে খরচ হবে ইনশাআল্লাহ। ফাহাদ করিম বলতে যেমন সময় নেননি, তেমন তা বাস্তবায়নও করেছেন দ্রুততার সাথে, যার মাধ্যমে বাফুফে যেমন লাভবান হচ্ছে, তেমন ভক্তরাও দেখছে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টিকেটিং ক্যাম্পেইন। আমরা দেখেছি আগে ফিফার জন্য হয়, আইসিসির জন্য হয়, এশিয়া কাপের জন্য হয়, বাট কোনো খেলায় বাংলাদেশের মাটিতে কোনো খেলার জন্য, একটি খেলার জন্য এই ধরনের ক্যাম্পেইন কেউই কখনো এগিয়ে আসে নাই। ভিআইপি যে 4-5টা জোন আছে, অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করব। সেখানে যতগুলো টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে দিবে, আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা। সো আমাদের টিকিট সেল একটা কন্ট্রিবিউশন করছে। শুধু রবি নয়, টিকেটিং ক্যাম্পেইনে আরো 2টি পার্টনার অ্যাড করার দ্বার প্রান্তে বাফুফে, যেখানে টিকিট কেনায় দর্শকদের ভালো এক্সপেরিয়েন্স দিতে চায় ফেডারেশন। আমাদের সাথে রবির এটা তো আজকে অ্যানাউন্স হলো, আরও 2টো অত্যন্ত নামকরা 2টো কর্পোরেট হাউস আমাদের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ইনশাল্লাহ এই সপ্তাহে হয়তো একটি অ্যানাউন্সমেন্ট হবে, আগামী সপ্তাহে আরেকটি অ্যানাউন্সমেন্ট হবে। এবং আপনারা যেন আরও খুশি হবেন যে আমরা প্রথমবারের মতো বেশ কিছু স্পন্সর, অর্থাৎ টাইটেল স্পন্সর, কো স্পন্সর আনার চেষ্টা চলছে, যেটারও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা একটা ভালো খবর পাবেন। এদিকে ক্রিকেটের স্পন্সর হবার পাশাপাশি রবির ফুটবলে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই উঠেছে একটা প্রশ্ন, যার জবাবও দিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী। আপনারা তো ক্রিকেটের সাথে অনেকভাবেই আছেন, এখন ফুটবলে এই একটি সেগমেন্ট ধরার মাধ্যমে আপনারা কি আরো বড় জায়গায় যেতে যাচ্ছেন কিনা ফুটবলের সাথে?
আমরা আসলে কেয়ারফুলি দেখছি এখন যে পুরো জিনিসটা কিভাবে থাকা যায়। ইনফ্যাক্ট আপনারা দেখেছেন, ফাহাদ ভাই বলেছেন যে বাইরের দিকে যদি আমরা সবাই দেখি যে প্রতিটা ব্র্যান্ড কোনো একটা পার্টিকুলার সেগমেন্টকে অপারেট করে। সো আমরা যেহেতু ক্রিকেটের সাথে আছি, 18 সালে ছিলাম, আমরা এখনও আছি, ক্রিকেটটা চলছে আমাদের। আমরা দেখি যে ফুটবলের সাথে কিভাবে সম্পৃক্ততা রাখা যায়, আমরা সেভাবে থাকবো ইনশাল্লাহ। পার্থ বণিক, 71, ঢাকা। হামজা চৌধুরী, সমিত সোমদের ভয় কাঁপছে সিঙ্গাপুর। 10 জন ঢাকায় মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া দ্য লায়ন্স। প্রস্তুতিতে ঘাটতি না রাখতে ঘরের মাটিতে মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। 5 জুন দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে খেলে বাংলাদেশে উড়াল দেওয়ার কথা ভাবছে সিঙ্গাপুর। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। একদিকে হামজা চৌধুরী, আরেকদিকে সমিত সোম। নাম দুটো শুনেই কি ভয়ে থরথর করে কাঁপছে সিঙ্গাপুর। শিলংয়ে চৌধুরী সাহেবের রাজত্বে কোনো মতে ড্র করে প্রাণে বাঁচে ভারত। সেই খবর ছড়িয়ে গেছে ফুটবল বিশ্বে। এবার পালা সিঙ্গাপুরকে ঘরের মাটিতে রুখে দেয়া। তাই তো বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও আতঙ্ক কাটছে না লায়ন্সদের। নিজেদের সবশেষ 5 ম্যাচের একটিতেও জেতেনি সিঙ্গাপুর। 2 ড্রয়ের সঙ্গে 3 ম্যাচে হার। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষেও পথ হারানো। লায়ন্সদের অবস্থা শোচনীয় তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে আবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের তলানিতে ওদের অবস্থান। শিষ্যদের নিয়ে বড় দুশ্চিন্তায় জাপানিজ গুরু সুতোমি ওগুরা। তাই তো ঢাকায় আসার আগে বেশ হিসাব নিকাশ করেই এগুতে হচ্ছে সিঙ্গাপুরকে। দলের আত্মবিশ্বাস জোগাতে একটা জয় কাজ করবে জ্বালানি হিসাবে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতে বেশ এগিয়ে থাকা ভারতকে রুখে দিয়েছিল হামজা বাহিনী। সেই ম্যাচের পর থেকে লাল সবুজদের সমীহ না করার উপায় নাই সিঙ্গাপুরের। তাই তো 10 জুন ম্যাচের আগে ঘরের মাটিতে মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছে তারা। হামজা সমিতদের বিপক্ষে লড়াইয়ের 5 দিন আগে দ্বীপ রাষ্ট্রদের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান গুরু সুতোমি ওগুরা। ফুটবল অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুর জানিয়েছে বিশান স্টেডিয়ামে ন্যাচারাল টার্ফে খেলে প্রস্তুতি নিতে চায় তারা। ঢাকা স্টেডিয়ামে ন্যাচারাল টার্ফে খেলা হবে, সে চিন্তা মাথায় রেখে এই পরিকল্পনা তাদের। যদিও এখন পর্যন্ত দলটির স্কোয়াড ঘোষণা হয়নি। 5 জুন ম্যাচের পরেই জানা যাবে কারা আসছেন ঢাকায়। এদিকে 2 থেকে 10 জুন ফিফা উইন্ডো থাকায় প্রস্তুতিতে বড় কোনো প্রতিপক্ষকে পাচ্ছে না বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে 4 জুন ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজদের। হাসান সজীব, 71। বাংলাদেশের ফুটবলে আরও একটা সুখবর। কিট স্পন্সরের পর প্রথমবারের মতো জুটল ফুটবল স্পন্সর। ফুটবল পার্টনার হিসেবে জাপানিজ প্রতিষ্ঠান মল্টেন কর্পোরেশনের সঙ্গে 3 বছরের চুক্তি করেছে বাফুফে। বিকেলে বাফুফে ভবনে স্বাক্ষরিত হয় চুক্তিটি, যেখানে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এবং মল্টেনের তাকাশি ওজাকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী প্রতি বছর বাফুফেকে বিনামূল্যে 2000 ফুটবল সরবরাহ করবে মল্টেন। একই সাথে বিশেষ মূল্যে মল্টেন থেকে 2000 ফুটবল কিনবে বাফুফে। হানসিতে হাসি, অবশেষে শিরোপা বুঝে পেল বার্সেলোনা। জার্মান ম্যাজিক ছড়িয়ে পড়ল স্পেন। এদিকে নয়া রেকর্ড গড়ে বসেছেন লামিন ইয়ামাল। 60 সেলে বিশ্ব রেকর্ড গড়লেন এই স্প্যানিয়ার্ড। কোহিনুর গনা রিপোর্ট। You changed our lives. Gracious হানসি। হানসিতেই স্বস্তি, এই হানসিতেই হাসি বার্সা শিবিরে। দাপট দেখিয়ে ট্রফিটা হাতে তুলে তবেই জার্মান ম্যাজিশিয়ান বললেন মিশন কমপ্লিট। রয়্যাল দুর্গ ভেদ করে 2022 সিজনের পর আরও একবার কাতালান সাম্রাজ্যের উত্থান। আর এই ফ্লিকের আন্ডারে লাজবাব লামিন ইয়ামাল। সিজন জুড়ে ইয়ামালের কামালে মন্ত্রমুগ্ধ পুরো দুনিয়া। 19 গোল, 25 অ্যাসিস্ট, 17 বছর বয়সে সব পেয়েছে দেশে হাজির এই স্প্যানিয়ার্ড। লামিন ইয়ামালের ট্রফি ক্যাবিনেটে যা যা আছে তা চমকে দিতে পারে যে কাউকে। এরই মধ্যে হাতে তুলে নিয়েছেন 2টি লা লিগা ট্রফি, একটি ইউরো কোপা দেল রে, সুপার কোপা, জিতেছেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড, হয়েছেন ইউরোর ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।
মাঠের পারফরমেন্স তো বটেই, এবারে নতুন রেকর্ড করে হেডলাইনে উঠে এলেন এই ইয়াংস্টার। শার্ট সেলে ভেঙে চুরে দিলেন পুরনো সব হিসাব নিকাশ। 24 ঘন্টায় $2.1 মিলিয়ন বিক্রি হলো এই সুপারস্টারের জার্সি, যা কিনা বার্সেলোনার নয়া ইতিহাস। লিও যুগের পর যেন শুরু হলো ইয়ামালের রাজ। আসছে সিজনে বার্সা ফিরছে ক্যাম্প নোতে, বুঝতে বাকি নেই ইয়ামালি হতে চলেছেন ক্লাবটার নয়া মেজর কমার্শিয়াল ফিগার। কোহিনুর কণা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।